আপনার যে স্বপ্নের রাজনৈতিক দল, এই যে দলটি কেমন হওয়া উচিত সেই স্বপ্নটা আমাদের প্রফেসর ইউনূস আনফোল্ড করেছিলেন একটা সম্মেলনের মধ্য দিয়ে। সেখানে দীপুমণির মতো লোকজন উপস্থিত ছিলেন। আমার পরিষ্কার আপনি গণফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের কথা বলছেন, মানে গণফোরামের যাত্রা শুরু। সেই স্বপ্নটা মরে গেছে বা হারিয়ে গেছে এটা ভাবাটা বোকামি হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সমন্বয়কদের মধ্যে একটা দল গঠনের প্রস্তুতি আছে। এখন এই দল তো হুট করে এই আলাউদ্দিনের চেরাগ থেকে বেরিয়ে আসার মতো দৈত্য নয়। এটাকে নার্চার করতে হবে, সাংগঠনিক ভিত্তি তৈরি করতে হবে। আমাদের দুধুভাই সারাটা জীবন রাজনীতি করেছেন, উনি তো জানেন, মানে সেই জন্যে সময় লাগবে। এখন সময় একমাত্র এই যে আলাউদ্দিনের জাদুর চেরাগটা দিতে পারে, সেটি হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দুটি উপাদান পরিষ্কার হয়েছে। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেটার দিকে নজর সবার বেশি, যেটা খেয়াল করেননি লোকজন, সেটি হচ্ছে এই গণভোটের পুনর্জীবন। এই প্রভিশনটা ছিল না, এটা আবার পুনর্জীবিত হয়েছে। অর্থাৎ এই অস্ত্রটি কাজে লাগিয়ে হানা একটা ভোট করে ইচ্ছা করলে স্বপ্নের রাজনৈতিক দল গঠন করার একটা প্রস্তুতিমূলক সময় নেওয়া যেতে পারে। সেই জন্যই বোধহয় ধোঁয়াশাটা। আমাদের মাননীয় সেনাপ্রধান কিন্তু পরিষ্কার সাফ বলেছেন যে 18 মাস তারা সহযোগিতা করতে প্রস্তুত। তার যে কয়েনেজ খেয়াল করে দেখেন, মানে এখন যে সরকারটি আছে এটা এক অর্থে সেই বিবেচনায় সেনা সহযোগী সরকার বা সেনাদের সহযোগিতা আছে সেরকম। এটা কিন্তু সেনা সমর্থিত সরকার নয় ওই অর্থে 111-এর মতো। ফলে যতক্ষণ পর্যন্ত আমাদের একটা পথ পরিক্রমা না পাচ্ছি, যেটাকে রোড ম্যাপ ইংরেজিতে আমরা বলি, এবং ডে পরিষ্কার একটা তারিখ, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধোঁয়াশা থেকেই যাবে। আর এই ধোঁয়াশার বাতাবরণে ওই স্বপ্নের জাল বুনার কাজটি চলতে থাকে, তাহলে কিন্তু আমরা মহাসংকটে আছি। আপনার বিরাজনীতিকরণের একটা আওয়াজও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং একটা আওয়াজ যেটা বড় কথা, যে ইয়েস আমরা 53-54 বছরে যে জায়গায় যেতে পারতাম সে জায়গায় যেতে পারিনি, আমাদের পেছনে থাকা অনেকে এগিয়ে গেছে, আমরা অনেক চাওয়া আমাদের পূরণ হয়নি, কিন্তু কিছুই হয়নি। এই যে একটা নতুন করে বাণী চারদিক থেকে ছড়ানো হচ্ছে, 54 বছরের রাজনীতিবিদরা কিছুই দেয়নি, দলগুলো কিছুই দেয়নি, সব শেষ করে ফেলেছে। আপনি কি একমতই বয়ানের সঙ্গে? ডেফিনেটলি না। আমাদের কোনো অর্জন নেই, আমরা কেবল বিসর্জনই দিয়েছি, এখন আমাদের নতুন করে শুরু করতে হবে, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন দল, নতুন সরকার, সব নতুন হতে হবে। এখন ধরুন, মানে দুদু ভাই, আমি, আপনি, আমরা তো কম বেশি প্রায় একই সময়কার, একই প্রজন্মের মানুষ। আমাদের জীবন যৌবন সব নাই হয়ে যায় যদি আপনি সেটা বলেন। এতদিন কি করলাম আমরা? জাস্টিফাই করবেন কি করে এক্সিস্টেন্স? কিছুই হয়নি। 1971-এ বাংলাদেশ কোথায় ছিল, আজকে বাংলাদেশ কোথায়? এখন ধরুন, প্রভোগ করার জন্যে ইফ ইউ ওয়ান্ট টু পুল মাই লেগ, অনেক কিছু বলতে পারেন। আমি তখন ক্ষুব্ধ হয়ে রাইট ফ্রেম অফ মাইন্ডে কিন্তু কথা বলবো না। বিএনপি দিয়ে কিছু হবে না, এই দল দিয়ে কিছু হবে না, ও খারাপ। এখন সেইভাবেই চিন্তা করলে তো -4-এর দিকে যেতে হবে। অর্থাৎ -2 তো হয়ে গেছে, বাকি আছে বিএনপি আর জামাত। এখন তাদেরও যদি আপনি অপসারিত করতে পারেন এই সিনারিও থেকে, তাহলে পুরো ফাঁকা মাঠ, আপনি একা গোল দেবেন এবং আপনার গোলকার পার্টির মতো একটা পার্টি বানিয়ে ইন্দোনেশিয়ায় যে এক্সপেরিমেন্টগুলো হয়েছিল সেটা দিকে আগানো যেতে পারে। কিন্তু বাংলাদেশ তো ইন্দোনেশিয়া না। আর আপনার আমাদের জিওগ্রাফিক, কম্বোডিয়াতেও ডেফিনেটলি, এবং আমাদের যে জিওগ্রাফিক রিয়ালিটি সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটা মথ ইটেন ট্রাঙ্কুলেটেড একটা মানচিত্র যেটার মধ্যে আমরা অপারেট করছি। এখন সেটা আমরা সম্প্রসারণের চিন্তাভাবনা করছি। আমাদের একজন মাননীয় উপদেষ্টা, তিনি তো 2 ঘন্টার জন্য একটা স্ট্যাটাস দিয়ে মোটামুটি ম্যাপ ট্যাপে এঁকে দিয়েছেন। আমাদের রিজভী ভাই হয়তো আপনার রূপক অর্থে সে নবাবের, যে নবাব সিরাজউদ্দৌলা সিনেমার আনোয়ার হোসেনের মতো হয়তো সেই বাংলা, বিহার, উড়িষ্যার উপাখ্যান টেনেছেন, কিন্তু ম্যাপ আঁকার চেষ্টা তো করেননি। যেটা ডেফিনেটিভলি 2 ঘন্টার জন্য দেওয়া মানে কি, আপনি ওই রকম একটা পদে থেকে শপথ গ্রহণ করে
করতে পারেন কি, সেই প্রশ্নটা কিন্তু প্রতিবেশী দেশ থেকে তোলা হয়েছে এবং এটা আশ্চর্য হওয়ার কিছু না, কারণ তাদের ভৌগোলিক রাষ্ট্রীয় রাজনৈতিক অখণ্ডতার প্রশ্ন জড়িত। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি কেউ এটা করতো, ডেফিনেটলি আমাদের সরকারের উচিত হতো রিয়্যাক্ট করা, একটা রিয়াকশন প্রদান করা। এবং সেটা হচ্ছে আরেকটা নতুন সমস্যা এখন দোরগোড়ায়, সেটি হচ্ছে যে আরাকান আর্মি, তারা কিন্তু দখলে নিয়েছে এই রাখাইন প্রভিন্সের প্রায় 75% এলাকা, এবং আমাদের সীমান্ত সন্নিহিত পুরোটাই এখন চৌকিগুলো তাদের দখলে। আর তারা আপনার এই সময়ের মধ্যে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোটামুটি অ্যাকনলেজ করেছেন যে প্রায় 60,000 নতুন করে রোহিঙ্গা ঢুকেছে বান্দরবন এবং মানে এই যে অ্যাকনলেজমেন্টটা, এটা তো রিয়ালিটি স্বীকার করে নেয়। এখন তাদের সঙ্গে আমাদের এক ধরনের আলাপ আলোচনায় যেতে হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটির কারণেই। চন্দন নন্দী তো সম্প্রতি এটা তার ভাষ্য প্রকাশ করেছেন যে আমাদের মানে যারা গ্রাউন্ড দেখাশোনা করছেন আপনার স্টেট উইদিন স্টেট অ্যাক্টররা এবং অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স যারা আছেন, তাদের সঙ্গে একটা যোগাযোগ সংস্থাপিত হয়েছে। তো ফলে সব মিলিয়ে নতুন নতুন যে বাস্তবতাগুলো, সেগুলো আপনাকে তো মোকাবেলা করতে হবে। এবং সবচেয়ে আগে যেটি দরকার, সর্বাগ্রে দরকার, সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেট। আপনি ম্যান্ডেটবিহীন যত রকমের এঙ্গেজমেন্টই যান, কেউ তো আপনাকে সিরিয়াসলি নেবে না। আন্তর্জাতিক ফোরামগুলোতে আপনি যদি বসেন, আপনি কলকে পাবেন না। তো আপনার পরিচয়টা কি? এই নমিনক্লেচার কোথাও খুঁজে পাবেন না তো আপনি। চিফ অ্যাডভাইজার আর প্রধানমন্ত্রী, যদি এটা হতো যে ইন্টারিম প্রাইম মিনিস্টার, তাহলে একটা বাঁচো, তাও তো না। আবার নতুন করে রিভাইভ যে আমরা করলাম পঞ্চদশ সংশোধনের মধ্যে বাতিল হয়ে গিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার প্রভিশনটা, সেটাই বা কার্যকর করতে গেলে তো আরও সীমায়িত হয়ে যাবে। 90 দিনের একটা ফ্রেমে পড়ে যাবেন না। সেটা তো ধরেন, আমরা তো সবাই বাংলাদেশে একটা স্থায়ী তত্ত্বাবধায়ক সরকারের বিধান অভিজ্ঞতার আলোকে চাই, কিন্তু এখন আদালতের মাধ্যমে সেটা ফেরত আসুক, আসলেও মানে কেউ অখুশি হবে না, কিন্তু আসলে যে জটিলতাটা তৈরি হবে, এই সরকারের অস্তিত্ব তখন কি হবে? বা যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালতের মাধ্যমে ফেরত আসবে বা পুনঃপ্রবর্তন হবে, সেই বিধানে বাংলাদেশ নির্বাচন করতে চাইবে কিনা, বাংলাদেশ বলতে আমি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো চাইবে কিনা, কেননা ওর মধ্যে যতজন কি আপনি নেবেন, তাতে করে তো সেটার নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপ থাকবে কিনা, সেই প্রশ্ন তো, কারণ প্রতিষ্ঠান ভ্যালু সবই তো ধ্বংস করে ফেলা হয়েছে। মানে আসলে উই আর ইন ডিপ সুপ। এটা যদি আমরা স্বীকার করি, তাহলেও কিন্তু মানে দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ এনি প্রবলেম ইজ টু আইডেন্টিফাই হোয়াট দ্য প্রবলেম ইজ। সেই প্রবলেমটাই তো আমরা স্বীকার করতে চাচ্ছি না, আইডেন্টিফাই করতে চাচ্ছি। সো মিস্টার শামসুজ্জামান দুদু, আমাকে একটু আপনি বলেন যে কি মনে হয়, 24 তো আমরা পার করলাম সাফল্য, ব্যর্থতা, বেদনা, দুঃখের সঙ্গে, 25টা আসলে কেমন যাবে? 25-এ কি আপনি নির্বাচন নিয়ে বলছিলেন 25 বা 26, 5 বছরের জন্য কোনো নির্বাচনে আসলে একটা জাতীয় সরকার করি, মানে এক একজনের এক এক রকমের চাওয়া, কিন্তু 25-এ কি হবে আসলে, এবং 2025 কেমন যাবে, 2025-এ আদৌ নির্বাচন হবে কিনা, কি মনে হয় একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে বা এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে কি মনে করেন আপনি? আমার কাছে যেটা মনে হয় যে সব কিছু নির্ভর করবে সরকারের উপরে। সরকার কি করতে চাচ্ছেন,